মাঝে মধ্যেই না একটা অদ্ভুত জিনিস দেখা যায়। একটা কোম্পানি কাগজে কলমে বিশাল লাভ দেখাচ্ছে, কিন্তু তারপরেও তারা প্রায় দেউলিয়া হওয়ার মুখে। এই রহস্যের সমাধানটা আসলে লুকিয়ে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। তো আজ আমরা এই ক্যাশ ফ্লো ক্যালকুলেট করার ইনডাইরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতিটা নিয়ে কথা বলবো। অ্যাকাউন্টিংয়ের এমন একটা টুল যেটা খুব ব্যবহার হয়, কিন্তু প্রায় লোকজন এটাকে ভুল বোঝে। আসুন এর আসল গল্পটা জানা যাক। এটাই তো আসল প্রশ্ন, তাই না? কিভাবে একটা ব্যবসা দারুণ লাভ দেখানোর পরেও তাদের রোজকার বিল দেওয়ার মতো ক্যাশ টাকা খুঁজে পায় না? উত্তরটা আসলে বেশ সোজা। লাভ আর ক্যাশ কিন্তু এক জিনিস নয়। চলুন এই আপাত বিরোধাভাসের গভীর একটু ঢোকা যাক। পার্থক্যটা আসলে লুকিয়ে আছে ঠিক এখানেই। দেখুন, অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী যখনই কোনো জিনিস বা সার্ভিস বিক্রি হয়, তখনই সেটাকে আয় হিসেবে দেখানো হয়। কাস্টমারের কাছ থেকে টাকা পাওয়া গেল কি গেল না সেটা পরের ব্যাপার। আবার খরচও তখনই দেখানো হয় যখন সেটা ঘটে, টাকা দেওয়া হোক বা না হোক। কিন্তু দিন শেষে একটা কোম্পানির হাতে যা থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্টে যা আছে, সেটাই তো আসল ক্যাশ। তো এই লাভ আর ক্যাশের মধ্যে যে গ্যাপ, সেটা পূরণ করে কে? করে হচ্ছে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এটা অনেকটা একটা ব্রিজের মতো কাজ করে, যেটা কোম্পানির দেখানো লাভ থেকে তার আসল ক্যাশের অবস্থাটা পরিষ্কারভাবে তুলে ধরে। এই স্টেটমেন্টটা একটা ব্যবসাকে তিনটে দিক থেকে দেখে। প্রথমটা হলো অপারেটিং, মানে কোম্পানির মূল ব্যবসা থেকে যা আসছে। দ্বিতীয়টা ইনভেস্টিং, মানে সম্পত্তি কেনাবেচার সাথে যা জড়িত। আর তৃতীয়টা ফাইন্যান্সিং, যেমন লোন নেওয়া বা শেয়ার ছাড়া। আর আমাদের আজকের ফোকাসটা থাকবে এই অপারেটিং অ্যাক্টিভিটিজের উপর, কারণ পরোক্ষ পদ্ধতির আসল খেলাটা তো এখানেই। তো ঠিক আছে, চলুন এবার দেখি এই মেথডটা আসলে কিভাবে কাজ করে। এই ইনডাইরেক্ট মেথডটা আসলে কিছুই না, নেট প্রফিটকে কয়েকটা ধাপে অ্যাডজাস্ট করে আসল ক্যাশ ফ্লোতে পৌঁছানোর একটা প্রক্রিয়া। আর এটা করা হয় মাত্র 3টে সহজ স্টেপে। ব্যাপারটা কিন্তু বেশ লজিক্যাল। প্রথমে আমরা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট থেকে নিট প্রফিটটা নিই। তারপর আমরা সেই সব খরচ ফেরত যোগ করি যেগুলো লাভ তো কমিয়েছে, কিন্তু আসলে কোম্পানির ক্যাশ থেকে বেরোয়নি, যার সবচেয়ে ভালো উদাহরণ হলো ডেপ্রিসিয়েশন। আর শেষে আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিজের পরিবর্তনের প্রভাবগুলো অ্যাডজাস্ট করি। চলুন প্রত্যেকটা স্টেপ একটু ভেঙে ভেঙে দেখি। তো আমাদের এই হিসেবের শুরুটা হবে নিট প্রফিট দিয়ে। মনে রাখতে হবে, এই সংখ্যাটা কিন্তু অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিংয়ের ফল। আমাদের কাজ হলো এই সংখ্যাটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটা ক্যাশ ভিত্তিক ফিগারে নিয়ে আসা। এবার একটা মজার জিনিস দেখা যাক, ডেপ্রিসিয়েশন বা অবচয়। ভাবুন, একটা কোম্পানির দামি মেশিন ব্যবহার করার ফলে তার দাম তো ধীরে ধীরে কমছে। এই কমে যাওয়া দামটাকে একটা খরচ হিসেবে দেখানো হয়, যেটা কোম্পানির লাভ কমিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এর জন্য কোম্পানির ক্যাশ থেকে একটা টাকাও কিন্তু বেরোয় না। তাই আসল ক্যাশ ফ্লো বের করার সময় আমরা এই কাল্পনিক খরচটাকে নিট প্রফিটের সাথে আবার যোগ করে দিই। এবার আসি ৩ নম্বর আর শেষ ধাপে, যেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ধরুন কোম্পানির অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছে। এর সোজা মানে হলো বিক্রি বাড়লেও কাস্টমাররা এখনও টাকা দেয়নি, ফলে কাগজে লাভ বাড়লেও ক্যাশ কিন্তু বাড়েনি। একইভাবে ইনভেন্টরি বাড়ার মানে হলো কোম্পানি জিনিসপত্র কিনতে ক্যাশ টাকা খরচ করেছে। সোজা কথায় কারেন্ট অ্যাসেট বাড়া মানে ক্যাশ কমা। কিন্তু কারেন্ট লায়াবিলিটিজের ক্ষেত্রে গল্পটা ঠিক উল্টো। যদি অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যায়, তার মানে হলো কোম্পানি তার সাপ্লায়ার্সদের বিল দিতে দেরি করছে। এর ফলে কি হয়? কোম্পানির হাতে ক্যাশটা বেশি সময় ধরে থেকে যায়। অতএব কারেন্ট লায়াবিলিটি বাড়লে ক্যাশও বাড়ে। থিওরি তো অনেক হলো, এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা মিলিয়ে দেখা যাক। তাহলে দেখবেন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরে নেওয়া যাক, একটা কোম্পানির বছরের শেষে নেট প্রফিট দাঁড়িয়েছে $৭০,০০০। এখান থেকেই আমাদের হিসেব শুরু। আচ্ছা, ওই বছরে কোম্পানির ডেপ্রিসিয়েশন বাবদ খরচ দেখানো হয়েছে $২৩,০০০। আর আমরা তো জানি যে এটা একটা নন ক্যাশ খরচ, তাই না? সোজা এটাকে নেট প্রফিটের সাথে যোগ করে দেব। এবার দেখুন, কোম্পানিটা ওই বছরে $২৬,০০০ বাড়তি ইনভেন্টরি কিনেছে। মানে এই মাল কেনার জন্য তাদের ক্যাশ খরচ করতে হয়েছে। তাই এই অ্যামাউন্টটা আমরা বাদ দিয়ে দেব। আবার একই সময়ে কাস্টমারদের কাছে কোম্পানির পাওনা, মানে অ্যাকাউন্টস রিসিভেবল, সেটাও $২২,০০০ বেড়েছে। তার মানে কি? লাভ দেখানো হলেও টাকাটা এখনও হাতে আসেনি, তাই এটাও ক্যাশ থেকে বাদ। আর ফাইনালি কোম্পানি তার সাপ্লায়ারদের $২৫,০০০ পেমেন্ট দেরিতে করেছে। মানে তাদের অ্যাকাউন্টস পেয়েবল বেড়েছে। যেহেতু টাকাটা দেওয়া হয়নি, তার মানে ক্যাশটা কোম্পানির কাছেই আছে। তাই এটা আমরা যোগ করে দেব। আর এই দেখুন, পুরো হিসেবটা এখন আমাদের সামনে। সব যোগ বিয়োগ করার পর
অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নিট ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে $70,000। এটা কিন্তু একটা কাকতালীয় ব্যাপার যে এই উদাহরণে নিট লাভ আর নিট ক্যাশ ফ্লো একদম এক হয়ে গেছে। বাস্তবে কিন্তু এই দুটো সংখ্যা প্রায় সবসময়ই আলাদা হয়। আসল শিক্ষাটা হলো এই অ্যাডজাস্টমেন্টগুলো একটা কোম্পানির লাভের আড়ালে থাকা আসল ক্যাশের গল্পটা আমাদের বলে দেয়। তো আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো ইনডিরেক্ট মেথড, কিন্তু ক্যাশ ফ্লো বের করার আরেকটা রাস্তাও আছে যেটাকে বলে ডিরেক্ট মেথড। চলুন তো চট করে দেখে নিই এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়। ইনডাইরেক্ট মেথড যেটা আমরা দেখলাম সেটা অ্যাকাউন্ট্যান্টদের জন্য অনেক তাড়াতাড়ি আর সহজে তৈরি করা যায়, কিন্তু বিনিয়োগকারীদের জন্য লাভের সাথে এতগুলো যোগ-বিয়োগ মেলানো একটু কঠিন হতে পারে। অন্যদিকে ডাইরেক্ট মেথডটা অনেক সোজা, ঠিক যেন একটা ক্যাশ খাতা, কোথা থেকে টাকা এলো আর কোথায় গেল সব পরিষ্কার। কিন্তু এটা বানাতে অনেক বেশি সময় আর ডেটা লাগে, আর এই কারণেই দেখবেন প্রায় 99% কোম্পানি কিন্তু এই ইনডাইরেক্ট মেথডই ব্যবহার করে। কিন্তু মজার টুইস্টটা হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, মানে যারা সারা দুনিয়ার অ্যাকাউন্টিংয়ের নিয়মকানুন বানায়, তারা কিন্তু ডাইরেক্ট মেথড ব্যবহার করতেই উৎসাহ দেয়। তাদের মতে এতে বিনিয়োগকারীদের জন্য ছবিটা অনেক বেশি পরিষ্কার হয়। এই পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি নিয়মকানুন যারা বানাচ্ছে তারা বিনিয়োগকারীদের জন্য একটা সহজবোধ্য পদ্ধতি চাইছে, কিন্তু কোম্পানিগুলো অ্যাকাউন্টেন্টদের সুবিধার জন্য একটা জটিল পদ্ধতি ব্যবহার করছে, তাহলে প্রশ্নটা হলো এই যে ফিনান্সিয়াল রিপোর্টগুলো, এগুলো আসলে কার স্বার্থে তৈরি করা হচ্ছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে।